সব উত্তর দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্বস। তো আজকে মেইনলি আমি ফোকাস করব কোথায়, রাইট ফর্ম অফ ভার্বস এর এই ক্লাসিফিকেশনটা, কারণ এই ক্লাসিফিকেশন পড়লে রাইট ফর্ম অফ ভার্বস অনেক কিছু সহজ হবে। আবার রিপিট করতেছি, তুমি তো সারা জীবন রুলস পড়ছো, এটা রুলস, এটা অ্যাজ বাই এ যুক্ত হয়, তো কেন যুক্ত হয়, কেন করতেছে এটা, ওই কেন গুলো জানা লাগবে। কেন জানা থাকলে রাইট ফর্ম অফ ভার্বসটা অনেক ইজি হবে। আগে ক্লাসিফিকেশন ভালো করে বুঝতে হবে। তো চলো আজকে আমরা পুরো ভার্বের ক্লাসিফিকেশনটা দেখবো এখানে। যেটা যেটা অবশ্যই লাগবে সেটা দেখবো। দেখা যায় সেট কি দেখা যায় এখানে কয়েক যে ভার্বগুলো দিছে, প্রত্যেকটা ভার্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। থাকলে তোমার কোন কোন জায়গায় সুবিধা হবে, এক কি কি জায়গায় সুবিধা হবে সবগুলো যে যা যা দিছে এখানে। এক, তোমার রাইট ফর্ম অফ ভার্ব যেটা আছে, রাইট ফর্ম অফ ভার্ব এটা তো পারবাই। দুই, তোমার পার্সো স্পিচ ডিটেকশনে, পার্সো স্পিচ ডিটেকশনে অনেক সুবিধা হবে। তিন, ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে, ফিল ইন দ্য গ্যাপস। 4 নাম্বার, তোমার রাইটিং এর মধ্যে। অন দ্য টপ অফ দ্য চেরি, অন দ্য টপ অফ দ্যাট, সবগুলোর মেইন কনটেক্সটটা কি, সবগুলো যদি বুঝতে পারো, সবার উপরে তোমার ইংরেজিতে কনফিডেন্স বাড়বে। ইংরেজিতে কোনো শব্দ চয়ন বা শব্দ ইউজ করতে বা ধরতে বুঝতে কনফিডেন্স বাড়বে যদি এটা এখানে যা যা আছে সবগুলো ভালো করে বুঝো। আমি আর ধরে ধরে আলোচনা করব। প্রথমত এখানে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট এন্ড নন ফাইনিট ভার্ব এটা দেখাবো, এটা বুঝতে হবে। ফাইনিট নন ফাইনিট দেখো, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, দুইটা পার্ট। প্রথমত হোয়াট ইজ ফাইনিট ভার্ব, ভালো করে বুঝো কিন্তু। অন্য আগে কি করছো বাদ, সব বাদ, মাথা থেকে বাদ দাও। আজকে কি যা পড়াচ্ছে এটা এটা দিকে ফোকাস করো সবাই। প্রথমত ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ দিস ফাইনাইট ভার্ব, এটা কি জিনিস? সমাপিকা বলে বাংলায়, বাংলায় পড়তে পারলে ভালো, বাংলায় যদি সেকেন্ড পেপার যেটা আছে সমাপিকা ক্রিয়া বলে। এটা কি জিনিস? খুব ঠান্ডা মাথা আমি বলতেছি। ধরো একটা বাক্য বললাম, হি ওয়ান্টস টু গো দেয়ার। এই যে একটা বাক্য লিখছি, এখানে কয়টা ভার্ব আছে মানে জানাবা, চ্যাট বক্সে জানাবা যে কয়টা কয়টা ভার্ব আছে এখানে। দুইটা ভার্ব আছে, ভেরি গুড। কোনটা কোনটা? একটা হচ্ছে ওয়ান্স, একটা হচ্ছে গো। এবার সাবজেক্ট তো এখানে হি, তাহলে সাবজেক্টের সাথে এগ্রি করলো কোনটা বলো তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? এগ্রি মানে হচ্ছে যাওয়া। আমি তার সাথে এগ্রি করছি, চল মুভি দেখতে যাবো আজকে, তার মানে তার সাথে এগ্রি করছি বলি তো তার সাথে যাইতেছি। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একটা সাবজেক্টের সাথে যেই ভার্বটা বসে এগ্রি করে এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে কোন ভার্বটা এখানে এগ্রি করেছে? আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, হি এর সাথে ওয়ান্স ভার্বটা এগ্রি করেছে, হি এর সাথে গো ভার্বটা এগ্রি করে নাই। বুঝলাম কেমনে? কারণ হি যদি গো এর সাথে এগ্রি করতো তাহলে গো বসতো না এখানে, গো ইজ বসতো, রাইট? ঠিক না বলো? এটা বুঝছো কিনা আগে বলো। তাহলে সাবজেক্টের সাথে এগ্রি করলো কোনটা? ওয়ান্স। গো ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে নাই, কারণ হি এর সাথে তো গো হয় না, হি এর সাথে গোজ হয়। তাহলে একটা কথায় শেষ করি আমি, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অ্যাগ্রিড ভার্ব। কি ভার্ব? অ্যাগ্রিড ভার্ব। তাহলে অ্যাগ্রিড উইথ হোম, কার সাথে এগ্রি করতে হবে? সাবজেক্টের সাথে এগ্রি করতে হবে। তাহলে সাবজেক্টের সাথে যেই ভার্বটা এগ্রি করে ইন গ্রামার এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটা এগ্রি করবে না ইন গ্রামার সেটাকে বলা হয় তোমার নন ফাইনাইট ভার্ব। এটা মোটামুটি বুঝছো কিনা আগে এটা জানাও আমাকে। বুঝতে পারলে ওয়াই লেখো, না বুঝতে পারলে এন লিখো। তাহলে সাবজেক্টের সাথে যে ভার্বটা এগ্রি করে, যেটা যায় সাবজেক্টের সাথে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা কেন এত চিল্লাইতেছি? কারণ এইটা ডিসাইড করবে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক। অনেকেই তো বললাম না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনি না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্যাগ কোশ্চেন পারি না, ট্যাগ কোশ্চেনটা অনেক ইজি হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারি না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারলে ভালো করে তুমি সামারি যে লেখো, সামারিতে খুব ভালো মার্ক পাওয়া সম্ভব হবে। অনেক কিছু কিন্তু ইন্টারলিঙ্কড, কিন্তু তুমি ইন্টারলিঙ্কের ব্যাপারগুলো কখনোই বুঝতে চাও না, না বুঝে রুলসের দিকে খালি ফোকাস করো। এটাই হচ্ছে সমস্যা। আনটিল এই সমস্যা থেকে বের হয়ে না আসতে পারবা, ইংরেজি নিয়ে কোনো মানে মজা পাবা না, কোনো কনফিডেন্স তো পাবাই না, মজা পাবা না, কিন্তু রেজাল্ট হয়তো ভালো হয়ে যাবে কিন্তু কোনো কোনো কিছু হবে না আলটিমেটলি। আবার বলি, সাবজেক্টের সাথে যেই ভার্বটা এগ্রি করে ইন গ্রামার এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা এগ্রি করবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটা ভাবে বলি, তোমাকে আমি জিজ্ঞেস করি যদি বাক্যটা কোন টেন্সে আছে বলো তো, এই বাক্যটা কোন টেন্সে আছে বলো? প্রেজেন্ট টেন্সে আসতেছে, সবাই বলতেছে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এখন কেন, কি দেখা বুঝছো বলো তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে?
সবাই যে প্রেজেন্ট ইনডিফিনিট বলতেছো, কেন বলতেছো? হ্যাঁ, ভেরি গুড। কি দেখা? ওয়ান্স দেখা। তাহলে আরেকটা ভাবে আমি শিখাই দিই ফাইনাইট ভার্বটা কি। যেই ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো। ফাইনাইট ভার্ব কি জিনিস? ইংলিশে এটাকে তুমি বলতে পারো টেন্স ডিটেক্টর। DETECTOR। তো ডিটেক্টর মানে কি? শনাক্ত করা। তাহলে যেই ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারি সেটা একটা ফাইনাইট ভার্ব, আর যেটা দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারি না সেটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার এন্ড আউট। এখন অনেকেই প্রশ্ন করতেছে তাহলে কি নন ফাইনাইট ভার্ব কি বাক্যের মধ্যে অবশ্যই থাকতে হয়? না, একটা বাক্যের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকা ম্যান্ডেটরি না, কিন্তু ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। আমি যদি বলতাম হি ওয়ান্টস, আমি যদি বলতাম যে শি ডাজ দ্য ওয়ার্ক, এটা কি একটা সেন্টেন্স হয় নাই বলো? অবশ্যই হয়েছে। ফাইনাইট ভার্ব তো একটা, তার মানে একাধিক ভার্ব নাই। তার মানে একটা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলে আবার একাধিক হইতে পারে। একজন প্রশ্ন করছে ভাই গো তো প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে তাহলে একটা বাক্য দেই। আমি যদি বলি হি লেট লেট হি লেট মি গো দেয়ার, বলো এই বাক্যটার মধ্যে, এই বাক্যটা তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে বাক্যটা ঠিক আছে কিনা ভুল আছে, দুই বাক্যটার মধ্যে কয়টা ভার্ব আছে, তিন বাক্যটা কোন টেন্সে আছে। তিনটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে। আবার প্রশ্ন করতেছি, প্রথমত আর হি লেট মি গো দেয়ার বাক্যটা ঠিক আছে কিনা এটা জানাবা, তারপর বাক্যটা কোন টেন্সে আছে এটা জানাবা, এবং বাক্যটার মধ্যে কয়টা ভার্ব আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বলতেছে বাক্যগুলো ঠিক আছে। ওকে, সমস্যা নাই। কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব আছে। ওকে, তো কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট আছে। ভেরি গুড। তাহলে বাক্যটা পাস্ট ইনডিফিনিট আছে। বুঝলাম কেমনে? লেটের পাস্ট টেন্স কি হবে? যেটা আছে সেটাই, লেট লেট লেট, কাট কাট কাট। তাহলে এবার যদি এটা ভর্তি পরীক্ষায় না, এটা যদি পাবলিক পরীক্ষায় ট্যাগ কোশ্চেন করতে বলে, এটার অ্যান্সার কি হবে? এই বাক্যটার অ্যান্সার কি হবে তাহলে ট্যাগ কোশ্চেন করতে বললে? ভেরি গুড। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে তোমার ডিডেন্ট হি। কেন ডিড হইলো? কারণ বাক্যটা পাস্ট টেন্সে আছে। আমি কি দেখা বুঝছি? লেট দেখা বুঝছি। তাহলে যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারি সেটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে প্রথম প্রশ্ন, বাক্যটা ঠিক আছে, উত্তর। পরের প্রশ্ন, এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা পাস্ট ইনডিফিনিটে আছে। কিভাবে বুঝলাম? লেট দেখা, কারণ লেট লেট লেট, কাট কাট কাট, লেটের পাস্ট টেন্স এটাই। এটা প্রেজেন্ট টেন্সে নাই কেন? কারণ হি যদি এখানে এস দিত তাহলে আমি বুঝতাম এটা প্রেজেন্ট টেন্স আছে। এস তো নাই এখানে, থার্ড পারসন সিঙ্গুলার এস বাই যুক্ত হয় নাই তো, সেটা তাহলে পাস্ট টেন্স আছে, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে বাক্য ঠিক আছে। এখন এই যে বাক্যটা, এই বাক্যটা যে পাস্ট ইনডিফিনিট আছে, আমি কি দেখা বুঝছি? লেট দেখা বুঝছি নাকি গো দেখা বুঝছি? এবার বলো। প্রশ্নের উত্তর তো এখানেই। তাহলে আমি তো সেটাই বললাম, যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো, টেন্স শনাক্ত করতে পারবো, সেটা একটা ফাইনাইট ভার্ব। আর এই গো দেখা তো বাক্যের টেন্স শনাক্ত করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এইটা একটা নন ফাইনাইট ভার্ব। এবার দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এই যে দেখে কেউ স্প্যামিং করতেছে, আননেসেসারি স্প্যামিং, দেখছেন? অনেক বিশাল বড় টেক্সট পাঠাচ্ছে। ওই সেটা কে? দেখেন তো, অনেক বিশাল বড় টেক্সট পাঠাচ্ছে। সে এত বড় টেক্সট পাঠাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝে গেছো ফাইনাইট কি, ফাইনাইট ভার্বটা কি। তাহলে দুই ভাবে তুমি ডিফাইন করতে পারো। একটা হচ্ছে তোমার কি ফাইনাইট ভার্ব, দুই ভাবে ডিফাইন করতে হলে কিভাবে? একটা টেন্স চিনতে পারবো, অথবা যে ভার্বটার সাথে সাথে এগ্রি করে সেটা একটা ফাইনাইট ভার্ব। ওকে ফাইন।
তাহলে ফাইনাইট ভার্বটা আমি এখানে দেখাই দিলাম, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার কনটেক্সটই কিন্তু অনেক সামনে, অনেক দূর আগাবে কিন্তু। এবার দেখো ফাইনাইট ভার্ব তোমার দুই প্রকারের দিছে ওরা, কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে যত অক্সিলারি ভার্ব আছে সব কিন্তু একটা ফাইনাইট ভার্ব। কেন? ইচ্ছা করে একটা বাক্যের মধ্যে তুমি ইজ বসাইতে পারবা? বলো, পারবা কিনা? ইচ্ছা করে একটা বাক্যের মধ্যে আর বসাইতে পারবা? ইচ্ছা করে একটা বাক্যের মধ্যে এম বসাইতে পারবা? পারবা না। তার মানে যত অক্সিলারি ভার্ব গুলো আসবে অবশ্যই সাবজেক্টের সাথে এগ্রি করলেই আসবে। তো ওই সেন্স আমি বলতেই পারি কি হবে, অক্সিলারি ভার্ব গুলো ওইটা একটা ফাইনাইট ভার্বের অংশ। তাহলে অক্সিলারিটা একটু ক্লিয়ার করে ফেলাই। অক্সিলারি ভার্ব আবার দেখতে পাচ্ছি তোমার দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মডাল? মডাল মানে কি? এই শব্দটা মানে হচ্ছে আনচেঞ্জড। এটা মানে হচ্ছে আনচেঞ্জড। আনচেঞ্জড মানে কি? মানে সাবজেক্ট চেঞ্জ হলে যেসব অক্সিলারি ভার্ব কখনোই চেঞ্জ হয় না ওগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। যেমন ক্যান, আয়ের পরে ক্যান, হিয়ের পরে ক্যান, দের পরে ক্যান দিতে পারো তুমি। কিন্তু দেখো তো প্রাইমারি অক্সিলারি কোনটা? পরিবর্তনশীল অক্সিলারি। যেসব সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট পরিবর্তনের সাথে নিজেরা পরিবর্তন হয়, যেমন আয়ের সাথে এম বলি, হিয়ের সাথে ইজ বলি, দের সাথে আর বলি। তাহলে প্রাইমারি অক্সিলারি এন্ড মডাল অক্সিলারি, মোটামুটি ব্যাপারটা বুঝছো কিনা আগে বলো সবাই। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি আবার প্রাইমারি অক্সিলারি এখানে আবার তিন প্রকারের দিছে ওরা। একটা টু বি ভার্ব, তার মানে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন এগুলা। হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা। আর ডু ভার্ব কোনটা? টু ডু ভার্ব কোনটা? ওই যে ডু, ডিড, ডাজ এগুলা। তাহলে এগুলো আবার কি হচ্ছে? এগুলা প্রাইমারি অক্সিলারি বলা হচ্ছে এগুলোতে। ঠিক আছে, আজকের ক্লাসে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে দেখো, প্রিন্সিপাল ভার্বের এই দুইটা, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই আমরা দেখি ভয়েস চেঞ্জ করতে পারি না বা বুঝি না। তো ভয়েস চেঞ্জ করতে গেলে এই দুইটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। তো চলো এটা দেখাই। তো বাংলায় ট্রানজিটিভকে কি বলে? হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ বাংলা এটাকে বলা হয় সকর্মক। কর্ম কি জিনিস? অবজেক্ট। তার মানে যে ভার্বের একটা অবজেক্ট থাকবে, ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের একটা অবজেক্ট থাকবে সেটা একটা ট্রানজিটিভ ভার্ব। এন্ড হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট কি জিনিস? তুমি একটা ভার্বকে প্রশ্ন করবা, তুমি একটা ভার্বকে প্রশ্ন করবা কি দিয়ে? সেটা একটা ভার্বকে তুমি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করবা। কোন একটা ভার্বকে তুমি যখন হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবা, তাহলে উত্তর পেয়ে গেলে সেটা একটা কি? একটা অবজেক্ট হবে। আর যে ভার্বের একটা অবজেক্ট থাকবে সেটাকে ইংরেজিতে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এখন আবার জিজ্ঞেস করো না ভাই অবজেক্ট কি জিনিস? অবজেক্ট পড়ে নাই বলো? পড়াইছি কিনা? একদম প্রথম ক্লাসে আমি পড়ানো হয়েছিল, সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম অবজেক্ট কি জিনিস। তো এটা না বুঝলে সমস্যা, যে না পড়ে আসে সমস্যা এটা তোমার। বাক্য যদি দেখি, আই ডু দ্য ওয়ার্ক, দেখো এই বাক্যটার মধ্যে ডু একটা ভার্ব আছে এখানে। এবার আমি যদি ভার্বকে প্রশ্ন করি যে আই ডু হোয়াট, আমি কি করি? তাহলে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর দা ওয়ার্ড পাচ্ছি। তার মানে দা ওয়ার্ড এটা কি? এটা একটা অবজেক্ট। তো অবজেক্ট যেহেতু আছে তাহলে ডু ভার্বটা এটা কি? এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এন্ড দেন আরেকটা প্রশ্ন আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব এটা বুঝছো, আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়াবো। কোথায়? এটা তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় আসছে। উপরে বক্সের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব, তো সেখানে দেওয়া থাকে রাইজ, রাইজ দেওয়া থাকে, আবার রেইজ এটাও দেওয়া থাকে। রাইজ এন্ড রেইজ এর মধ্যে পার্থক্যটা কি? বক্সের মধ্যে দুইটাই থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হয়। দেখা যায় 10টা বা 12টা শব্দ থাকে উপরে, 12টা থাকলে তো তাহলে দুটো তো মিস হবে, দুটো তো ইউজ করা যাবে না। দেখা যায় দুটো শব্দই থাকে, এই দুটো ভার্বই থাকে। এখন তাহলে কোনটা রাইস এবং কোনটা কোনটা কখন কোনটা বসাবো? চলো কিছু বাক্য দেখি। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, কি হবে জানাবা? প্লিজ ড্যাশ ইউর হ্যান্ড। ওকে ফাইন, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, দুইটা 1 2 ফার্স্ট ফার্স্ট জানাবা যে অ্যান্সার কি কি হইতে পারে এগুলাতে। হ্যাঁ, সবাই শূন্যস্থান পূরণ করতে পারতেছি। ওকে, তাহলে ফার্স্ট যেটা হবে দ্য সান কি হবে? রাইজেস, RISES। আর প্লিজ এটা কি বললা? সবাই এখানে বললা দেখতে পাচ্ছি, প্লিজ রেইজ ইউর হ্যান্ড। তোমার কাছে আমার প্রশ্ন, রাইজ এন্ড রেইজ এর মধ্যে পার্থক্যটা কি অর্থ ছাড়া? অর্থ ছাড়া বেসিক পার্থক্যটা কি? ভেরি গুড, বানান ছাড়া, অর্থ বানান এগুলো ছাড়া। এক্সিলেন্ট, একসাথে শেষ করে দিয়েছে কয়েকজন, ভেরি গুড। তাহলে ভাইয়া বাপুরা রাইজটা কি হবে? এইটা একটা ইনট্রানজিটিভ ভার্ব।
রাইজ কি? আবার বলি, রাইজ ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর রেইজ একটা ট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কোনো রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে রেইজ এন্ড রাইজ ব্যবহারটা অনেক সহজ হয়ে যাবে, আদারওয়াইজ এগুলো কঠিন হবে। বুঝছো কিনা বলো এটা? প্রশ্ন চেক করে দেখো, দ্য সান রাইজেস হোয়াট, এই রাইজেস ভার্বটা আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলে বা হোম দিয়ে প্রশ্ন করলে কোনো জবাব পাই না, তার মানে ইন দ্য ইস্ট এটা কখনোই অবজেক্ট না, তার মানে রাইজেস ভার্বের কোনো অবজেক্ট নাই, তার মানে রাইজ একটা ইনট্রানজিটিভ ভার্ব। এন্ড দেন প্লিজ রেইজ হোয়াট, রেইজ হোয়াট, এই ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর কিন্তু তোমার হাত উঠাও, উত্তর কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর কিন্তু আসে, তার মানে রেইজ হচ্ছে কি এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে অনেক বাক্যর মধ্যে তুমি সবসময় যে এরকম বসাইতে পারবা রাইজ রেইজ অর্থ দিয়ে করতে পারবা, নট লাইক দ্যাট। দেখো বোর্ড পরীক্ষা প্রশ্নকে সলভ করতে দেখো, তো শূন্যস্থানের পর যদি তুমি দেখো অবজেক্ট আছে তাহলে সরাসরি এটা বসাতে পারবা, আর যদি দেখো অবজেক্ট নাই তখন তুমি এটা বসাতে পারবা। এভাবে অনেক সহজে চেক করে ফেলা যায়। একজন প্রশ্ন করছে কেমনে বুঝবো যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ? সেন্টেন্সের মধ্যে প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করবা, তাহলে বুঝবা। রাফিন এক্সাম্পল দাও দেখি, সেন্টেন্সে এক্সাম্পল দাও তারপরে বুঝো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভালো করে বুঝে গেছো, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা বুঝছো। এটা অনেক জিনিস তোমার ইজি হবে। তাহলে আশা করি এই পার্টটুকু সবাই ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এই পার্টটুকু আশা করি সবাই বুঝে গেছো। এখানে যা যা আছে, আরো অনেক টাইপের ভার্ব আছে, অনেক টাইপের ভার্ব এখানে দেয়ই নেই, আরো বহুত, আরো কঠিন কঠিন অনেক টাইপের ভার্ব আছে যেটা তোমাদের পাবলিক পরীক্ষায় আসে, এখানে হয়তো দেয়নি। এবার আসো নন ফাইনাইট ভার্ব। আগেই বলছিলাম নন ফাইনাইট ভার্বটা কি, আমি টেন্স চিনতে পারবো না, টেন্স চেনা যায় না, আবার নন ফাইনাইট ভার্ব কারোর সাথে অ্যাগ্রিও করে না, অ্যাগ্রিও করে না, ওইটা কি? ওইটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। এখন আমি দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব তিন প্রকার দিছে। একটা কি? একটা জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল। তো আমি একটু আলোচনা করে ফেলি, জিরান্ড পার্টিসিপল না ইনফিনিটিভ পরে আলোচনা করি, আগে জিরান্ড পার্টিসিপল আলোচনা করি, কারণ এটা বুঝতে হবে শূন্যস্থানে কাজে লাগবে, ইভেন প্যাসেজের মধ্যে তো লাগে এটা। তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ড এন্ড পার্টিসিপল? নরমালি আগে পার্টিসিপলটা আগে পড়াই, জিরান্ড পরে দেখাই। পার্টিসিপল একটু আগে দেখলা তোমার তিন প্রকারের দিছে। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট, আচ্ছা এগুলো কি পড়াইছিলাম তোমাদের ক্লাসে? দেখি তো পড়াইছি এগুলো না পড়াইনি বলো তো? আমি তো মনে হয় এগুলো পড়াইছিলাম, পার্টিসিপল তিন প্রকার। করায়নি, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে করায়নি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আবার বলি, পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আসো দেখাই। প্রথমত প্রেজেন্ট পার্টিসিপল, সেটা কোনটা? সেটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে হয়। ওকে, এবার হচ্ছে পাস্ট পার্টিসিপল, কোনটা? এই যে ডু ডিড ডান, ভার্বের ভি3 ফর্ম যেটা, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কোনটা? হ্যাভিং দিয়ে হয়, HAVING, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং ডান, এরকম যেটা, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল না পারফেক্ট পার্টিসিপল। তাহলে তিনটা। এখন এবার অনেকেই বলতেছে এখন পড়ানো হয়েছে। তাহলে পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় এগুলার অন্যান্য কোন কোন পার্টস স্পিচ হয়। তো প্রেজেন্ট পার্টিসিপল কিসের মতো কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের মধ্যে অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আবার ভি3 ফর্মটাও এটা কি? এটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে আজকে বলতো বঙ্গবন্ধু লেড গভর্নমেন্ট, ওইখানে লেড যে আসলো, তাহলে সেই লেডটা কি হওয়া উচিত? এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল নাকি পারফেক্ট পার্টিসিপল? উত্তর দাও। ভেরি গুড, তাহলে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কি কি হিসেবে আসতেছে? ওইটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেই আসতেছে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। ব্রোকেন এগস বা ব্রোকেন লেগ, ব্রোকেন হার্ট। ঠিক আছে, ক্লিয়ার। এখন অনেক সময় আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি এবং জিরান্ডের মধ্যে।
আর একটা সমস্যা সেটা সৃষ্টি হয় কোথায়? জিরান্ড ভার্সেস পার্টিসিপল। শুধু তোমাদের না, সব সময় এটা সব কালজয়ী একটা প্রবলেম। শুধু তোমাদের 9-10 না, সব উপরের ক্লাসগুলো তো আরো বেশি। অ্যাডমিশনে যখন পড়াই না, ক্লাস 11-12 এর পরে যখন মেডিকেলে যারা বহুত আসে, এটা দিয়ে অনেক স্টুডেন্ট পারে না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পারে না। তাহলে জিরান্ড ভার্সেস পার্টিসিপল। তো পার্টিসিপলটা কি? এটা যদি আমি খুব সহজ করে বলি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করি। পার্টিসিপল 3 প্রকার। তাহলে জিরান্ড ভার্সেস পার্টিসিপল। পার্টিসিপল মানে কি বলাচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জানি কি হয়? এটা ভার্ব প্লাস আইএনজি। তাহলে জিরান্ডটাও কি হবে? এটাও তোমার ভার্ব প্লাস আইএনজি। তাহলে দুইটা আইএনজির ব্যাপার স্যাপার আছে। তো জিরান্ড কাজ করে কিসের মতো? জিরান্ড কাজ করে তোমার নাউনের মতো, আর পার্টিসিপলটা কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এবার আমি দেখছিলাম একজন প্রশ্ন করেছিলাম, অনেকবার দিছো, একবার না কয়েকবার দিছো। তুমি দিয়েছিলে এরকম একটা, যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো বহুতবার জিজ্ঞাসা করছো তুমি যে ওয়াকিংটা কি হবে। নিজের প্রশ্ন করে উত্তর দাও, এবার ওয়াকিং কি হবে? অনেকগুলা লজিক আছে। তাহলে তো এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি আছে, তাহলে বলবো কখন এটা কি হবে? আমি দেখতে পাচ্ছি স্পষ্ট এখানে একটা ভার্ব ইজ আছে। এটা ভার্ব, তাহলে ভার্বের আগের পজিশনটা কার? এটা হচ্ছে সাবজেক্টের পজিশন। তো পৃথিবীতে সাবজেক্ট পজিশনে কারা কারা বসে? দুইটা পার্সন স্পিচ, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রনাউন। তোমাদের কাছে প্রশ্ন, এই ওয়াকিং কি প্রনাউন হওয়ার কোন চান্স আছে? না, এটা নাউন হবে। তো নাউন হলে এই ওয়াকিংটা কি হবে? এটা একটা জিরান্ড হবে, শেষ। প্রশ্ন থাকলে বলো তাড়াতাড়ি। এই কারণে বলি ধৈর্য ধরে থাকতে হবে। তো আননেসেসারি বললাম না, অনেকেই 8-9 হয়, 8-এ কখনোই হয় না এই পর্যন্ত আমার। 11-12 এরকম হয়নি যে টপিকের বাইরে গিয়ে কেউ প্রশ্ন করতেছে। তোমরা এখন আননেসেসারি অনেক প্রশ্ন করো। বাট আমি বলছি না যে প্রশ্ন করাটা খুব খারাপ, অবশ্যই খুব ভালো, কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো টপিকের মধ্যে থাকো, কারণ সেই প্রশ্ন দেখো উত্তর কিন্তু আসতেছে এখানে। তো তুমি যদি একটু অধৈর্য হয়ে যাও তো সমস্যা। হ্যাঁ, অনেকে একটু ফাস্ট ধরতে পারে, দ্যাটস ট্রু, সো ট্রু। ওকে, ফাইন। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এবার একটা বাক্য লিখিত, আরেকটা বাক্য দেই। আরেকটা বাক্য লিখি আমি। আই স আ ওয়াকিং ম্যান। বলো এখানে ওয়াকিংটা কি হবে? এখানে তো আইএনজি আছে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে ওয়াকিংটা কি হবে? ইন ম্যান নাউনটাকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে তাহলে এটা কি জিরান্ড না পার্টিসিপল হবে? জিরান্ড হলে জি লেখো, পার্টিসিপল হলে পি লেখো। এক্সিলেন্ট, আশা করি এগুলো ধরতে পারছো এবং বুঝতেও পারছো। এখন অন্ধের মতো কিন্তু মুখস্থ করো না, সবসময় নাউনের আগে যে অ্যাডজেক্টিভই বসবে, আইএনজি দেখলে আমি নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বলে ফেলবো না। সবসময় কিন্তু এরকম হয় না, বেশ কিছু ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রমগুলো উপরের ক্লাসগুলোতে আসবে, নটরডেমেও আসে। আর এইচএসসির পরে তো বিভিন্ন যে অ্যাডমিশন দিবে, অবশ্যই বাবা এটা যে নাউনের আগে আইএনজি থাকলেই দেখবা এটা অ্যাডজেক্টিভ হয় না। এটা কি পড়ার পড়ানোর দরকার আছে নাকি বাদ দিব বলো? ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বাদ দেওয়ার জন্য বলতেছে, কোনো সমস্যা নেই, বাদ। তাহলে তাহলে হয়ে গেছে আমাদের, কি হলো? তাহলে দেখো জিরান্ড, জিরান্ডের আমি এটা দেখাইলাম। পার্টিসিপলের তিনটা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবার আসো ইনফিনিটিভ। ইনফিনিটিভ নিয়ে কথা বলি। ইনফিনিটিভ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি? টু। তাহলে টু হলো তোমার দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রেপোজিশনাল টু, এটাও পড়াইছিলাম, প্রেপোজিশনাল টু। আরটা হচ্ছে তোমার ইনফিনিটিভ টু। তো ইনফিনিটিভ টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে।
আর প্রিপজিশনাল টু এর পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। এখন অনেকে প্রশ্ন করো যে মনে রাখবো কেমনে? ভাই এবং আপু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ইনফিনিটিভ টু বসবে, বেস ফর্মটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর প্রিপজিশনাল টু হাতে গোনা কিছু আছে, বেশি নাই, তুমি মুখস্থ করে ফেলতে পারো। যেমন উইথ এ ভিউ টু, এগুলো কমপ্লিট সেন্টেন্সের কাজে লাগবে। উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপর বি ইউজ টু, আরো আছে অ্যাকাস্টম টু। এগুলোর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। হাতে গোনা কিছু, বেশি নাই। আশিক, এটা পড়ানো যাবে না, অনেকে চায় না, অনেকে নাকি বলতেছে এগুলো মাথার উপর দিয়ে যেতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো একটা প্রশ্ন করেছে আরেকজন, আই স এ ওয়াকিং ম্যান। ঠিক আছে, এখন আমি যদি বলি আই স এ ম্যান ওয়াকিং, আই স আ ম্যান ওয়াকিং, এইখানে ওয়াকিংটা কি হবে বলতো? প্রথমত এই ওয়াকিংটা তুমি কার জন্য আনছো, এটা এটা ক্লিয়ার করো। আই ওয়াকিং, স ওয়াকিং, নাকি এ ম্যান ওয়াকিং, এটা কনফার্ম করো আগে। কার সাথে ওয়াকিংটা কার সাথে যাবে? ভেরি গুড, এ ম্যানের সাথে যাবে। তাহলে এ তো যেহেতু আর্টিকেল, আর ম্যানটা কি? এটা হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে তোমার নাউন। তো নাউনকে তুমি ডেসক্রাইব করছো বা মডিফাই করতেছো, তাহলে এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হলে তাহলে আইএনজি আছে, এটা কি একটা পার্টিসিপল হবে। এবার তোমার আমি যে জিজ্ঞেস করি, এই বাক্যটার মধ্যে ওয়াকিং দেখে কি তুমি বাক্যের টেন্স চিনতে পারতেছো? বলো, পারতেছো? আই স এ ম্যান ওয়াকিং, এই বাক্যটা পড়ে ওয়াকিং দেখে কি আমি বাক্যের টেন্স চিনতে পারতেছি? যদি না পারি, তাহলে এটা কি ডেফাইনিট হবে নাকি নন ফাইনিট হবে? তাহলে এবার ক্লিয়ার হয়েছে কিনা এবার বলো, এখন স্পষ্ট হয়েছে কিনা পুরো ব্যাপারটা, যে কি ঘটলো, কেমনে ঘটলো? তার মানে এটা একটা জিনিস মনে রাখবা, যে নাউনের আগেই যে একটা শব্দকে অ্যাডজেক্টিভ বলবো, নট লাইক দ্যাট, নাউনের পরেও বসতে পারে। এবার সেই দেখো, আমি যুক্তি তোমাকে বলে দিই, ক্লিয়ারলি বোঝাই এবার। কোথায় জানি সেই লাইনটা, জানি কি ছিল আমাদের? বঙ্গবন্ধু লিখি আগে, বঙ্গবন্ধু লেট গভর্নমেন্ট, কই জানি ছিল, কি জানি ছিল বঙ্গবন্ধু, কোথায় ছিল? হ্যাঁ, বঙ্গবন্ধু লেট নিউ গভর্নমেন্ট ডিসাইডেড টু, মনে রেখো, বঙ্গবন্ধু লেট নিউ গভর্নমেন্ট ডিসাইডেড টু। চলো, বঙ্গবন্ধু শর্ট করে লিখলাম বিবি, বঙ্গবন্ধু লেট নিউ গভর্নমেন্ট, তারপরে ডিসাইডেড টু। এইবার বলো, এখন কি বুঝে যায়? এখন স্পষ্ট হয়েছে কিনা পুরো ব্যাপারটা, ক্লিয়ারলি বুঝো এবার। তার মানে শোনো, মেইনকে নিউ গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট ডিসাইড করেছিল, সিদ্ধান্ত নিয়ে ছিল কে? সরকার। কোন সরকার? নতুন সরকার। সেই নতুন সরকার কার দ্বারা পরিচালিত হইতো, কার নেতৃত্ব মানতো নতুন সরকারটা? বঙ্গবন্ধুর নেতৃত্ব মানতো। এই হচ্ছে পুরো কনটেক্সট। একজন প্রশ্ন করেছে বাই ওয়াকিং, বাই ওয়াকিং, WALKING, বাই ওয়াকিং আই উইল বি ফিট, এরকম কিছু একটা বলছি মনে হয়, হাঁটার দ্বারা আমি ফিট হব, এরকম কিছু একটা। নিজেরই প্রশ্ন করো, বাই তো আছে, বাইয়ের পরে তাহলে ওয়াকিংটা কি হওয়া উচিত? বাই তো একটা প্রিপজিশন, ওয়াকিংটা কি বা হবে বলো? তাহলে প্রিপজিশনের পরে কি বসবে? প্রিপজিশনের পরে অবশ্যই কি বসবে? নাউন বসবে। তাহলে এই বাক্যের কনটেক্সটে এটা কনফার্ম নাউন, তাহলে এই ওয়াকিংটা জিরান্ড হবে এটা। ঠিক আছে, কিন্তু যদি বাক্যটা এরকম বলতো, ওয়াকিং ইন দ্য ফিল্ড, FIELD, ওয়াকিং ইন দ্য ফিল্ড
আই উইল বি ফিট। এইবার বলো তো এই বাক্যটার মধ্যে ওয়াকিং দিয়ে তুমি কারে মডিফাই করেছো? কারে মডিফাই করছো আগে বলো। ওয়াকিং দিয়ে কে কাজটা করলো? কে ওয়াকিংটা কে করলো? আমি করছি। কিন্তু আইটা একটা প্রনাউন। আচ্ছা আমরা পড়ছিলাম না নাউন প্রনাউনকে জানি কে মডিফাই করে? নাউন প্রনাউনকে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াকিং একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে তাহলে এই ওয়াকিংটা কি হবে? এটা একটা পার্টিসিপল হয়ে যাবে। এবার দেখো ক্লিয়ার হয়েছে কিনা। যদি খালি এখানে একটা বাই বাই লাগায় দাও, বাই ওয়াকিং ইন দা ফিল্ড আই উইল বি ফিট, এই বাইয়ের জন্য ওয়াকিং তখন একটা অ্যাডজেক্টিভ থাকবে না, পার্টিসিপল থাকবে না, জিরান্ড হয়ে যাবে। ক্লিয়ার এন্ড আউট। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছো সব কিছু। তাহলে এই ভার্বের ক্লাসিফিকেশন গুলো সবগুলো ক্লিয়ার কিনা আগে আমাকে একটু কনফার্ম করো যে এখানে যে যে ভার্ব গুলো দেওয়া আছে এটা মোটামুটি বুঝছো। এটা বুঝে রাইট ফর্ম অফ ভার্বসে জাম্প করাটা অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তাহলে বাকি যেগুলো রয়েছে এগুলো সব রুলস, আর যা আছে বাকিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার রুলস দেওয়া আছে। পোল নাই, ভার্বের ক্ষেত্রে আর পোল দেয়নি। এমনি নাকি মাথা খেয়ে ফেলতেছি তোমাদের, অনেক কমপ্লেন, তাহলে এখানে পোল নেই। এখন তাহলে যে ওয়াকিং ইন দ্য ফিল্ড, অনেকে জিজ্ঞেস করছে তাহলে এটা কি হবে? ওয়াকিং ইন দ্য ফিল্ড আই বিকেম ফিট, এরকম কিছু তো। ওয়াকিং তাহলে কি ছিল? পার্টিসিপল। তাহলে ওয়াকিং ইন দ্য ফিল্ডের মধ্যে পুরোটার মধ্যে আন্ডারলাইন করে দিলে এটা কি হবে? পার্টিসিপল ফ্রেজ হবে। বাই ওয়াকিং ইন দ্য ফিল্ড, এখানে ওয়াকিং সহ বাই ওয়াকিং এর মধ্যে আন্ডারলাইন করে দিলে এটা জিরান্ডারিয়াল ফ্রেজ হবে এটা। এবার আসো ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে একটু কথা বলি। এরকম কোন বাক্য তুমি লাইফে পড়ছো নাকি আজকেই প্রথম? যে টু ইয়ার ইজ হিউম্যান, করছো তো, আন্ডারলাইন করছে এখানে। একটা হচ্ছে টু ডু ওয়েল ইন এক্সাম ইজ ভেরি টাফ। তো আন্ডারলাইন কোথায় করলাম? এখানে আন্ডারলাইন করলাম। তো পার্ট বাই পার্ট যদি আমি আগাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইজ যেহেতু একটা ভার্ব দেওয়া আছে, ভার্বের আগের পজিশনটা কার? সাবজেক্টের। এখানে ইজ একটা ভার্ব, তাহলে ভার্বের আগের পজিশনটা কার? এটা হলো সাবজেক্টের। তার মানে এটা পুরোটাই হলো সাবজেক্ট, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু একাধিক শব্দ এবং টু প্লাস ভার্ব আছে, তাহলে দুটিকে আমি কি বলতে পারি? কি বলতে পারি? কি বলবো বলো? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, তো তাহলে এগুলো কি বলা যাবে? ইনফিনিটিভ ফ্রেজ বলা যাবে। INFINITIV, ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, টু প্লাস ভার্ব, কিন্তু ফাংশনালি যেহেতু সাবজেক্ট পজিশনে বসছে, তাহলে কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ ওয়ার্কস অ্যাজ, কিসের মতো? সাবজেক্ট পজিশনে যেহেতু, ওয়ার্কস অ্যাজ নাউন ফ্রেজ। এটা অনেকে হয়তো মাথার উপর দিয়ে যাবে, বাট এটা অনেক জায়গায় কাজে লাগবে এটা। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ এটা কিসের মতো কাজ করলো? নাউনের মতো কাজ করলো বাকি কনটেক্সটে। আচ্ছা, একজন প্রশ্ন করছে এর এটা কি জিনিস? এটা একটা ভার্ব। টু যেহেতু আছে তার মানে এটা একটা ভার্ব। এটা ভার্ব কেমনে কেমনে বুঝলাম এটা ভার্ব? তুমি পড়ছো না, মনে করে দেখো তো। ভার্বের পরে তুমি যদি ওয়ার্ড যুক্ত করো তাহলে সেই ওয়ার্ড গুলো নাউন হয়ে যায়। পড়ছো কিনা আগে বলো। তাহলে ই ডাবল আর এটা একটা ভার্ব প্লাস ওয়ার মিলে নাউনটা কি হবে? নাউনটা হচ্ছে এরর। ই ডাবল আর ওয়ার, মনে পড়ে? এর মানে হচ্ছে ভুল করা, আর এরর মানে হচ্ছে ভুল। এর যদি ভার্ব হয় তাহলে এটা হচ্ছে ভুল করা, আর এরর মানে হচ্ছে ভুল। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। ঠিক আছে, তাহলে ক্লাস তাহলে আমরা শেষ করে ফেলতে পারি আজকে। তাহলে এই মেইন কনটেক্সট হচ্ছে এটা,
ক্লাসিফিকেশন অফ ভার্ব বুঝতে পারাটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে ক্লাসের। যদি ভালো করে বুঝতে পারো তাহলে ওকে। তাহলে চলো আমি আজকে টপিক রিভিউ করে দেই। তো আজকে ক্লাসের টপিক রিভিউটার মধ্যে কি কি আসবে, মেইন টপিকগুলো কি কি করতে হবে আজকে ক্লাসের মধ্যে। প্রথমত টপিক রিভিউ যদি বলি, টপিক রিভিউ কি লাগবে, কি অবশ্যই আজকে ক্লাস থেকে কি শিখছো বলো। মেইন আজকে আমরা কিছু ট্যাগ কোশ্চেন, আনডিসাইডেড কিছু ট্যাগ কোশ্চেন তো দেখাইলামই, এটা একটু নোট করে নিবা। তারপরে দেনের যে ব্যাপারটা এটা দেখাইছি। তারপরে পার্টিসিপলের যে কনটেক্সটটা, পার্টিসিপল এন্ড জিরান্ড, পার্টিসিপল ভার্সেস জিরান্ড এটা দেখাইছি, এটা দেখানো হয়েছে। তারপর ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ এটা দেখানো হয়েছে। তারপর ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট এটা দেখানো হয়েছে। স্পেসিফিক করে যদি বলি কয়েকটা ভার্বের কথা, রাইজ ভার্সেস রেজ এটা দেখানো হয়েছে। আর কি, আর কিছু মনে পড়ে বলো, আর কি পড়াইছি বলো। ও হ্যাঁ, কান্ট্রি, কান্ট্রির কথা পড়ানো হয়েছিল। কান্ট্রি, কান্ট্রি যে সি হয় বা কান্ট্রি যে টিম হয়, একটা দেশ বা মাতৃভূমি, দেশ বা মাতৃভূমি, আর একটা হচ্ছে টিম মানে দল, এগুলো করানো হয়েছে। এগুলো এক্সট্রা করে নোট করে ফেলবা। ও হ্যাঁ, আরেকটা কথা মনে হয়েছে, সেটা হচ্ছে এল দিয়ে পড়াইছি, আরেকটা হচ্ছে এলওয়াই দিয়ে পড়াইছি। এগুলো কিন্তু আজকে ক্লাসের অ্যাচিভমেন্ট। এসব ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আলাদা করে নোট করবা, দেখবা। প্রশ্ন রাইজ করলে কিউএনএ আছে, কিউএনএ তে প্রশ্ন করবা। তারপর যদি এখানে সলিউশন দেয় ওকে ফাইন, যদি ভাবো যে কিউএনএ সলিউশন ঠিক আছে ওকে, যদি মনে হয় যে ঠিক নাই তাহলে এখানে বললা, ক্রস চেক করে নিলাম। শিক্ষার ইয়াটা তুমি তোমার বের করে ফেলতে হবে। কনজাংটিভ অ্যাডভার্ব এখন পড়াবো না, কারণ এটা আজকে দেখাই নেই, খালি মুখে মুখে বলে দিছি। কারণ কনজাংটিভ অ্যাডভার্ব পড়াইতে হলে তোমার অ্যাডভার্ব নিয়ে খুব ভালো ধারণা থাকতে হবে। কয়েকটা জিনিস জানা লাগবে, অ্যাডভার্ব নিয়ে ভালো ধারণা থাকতে হবে, কনজাংশনের দ্বারা ভালো ধারণা থাকতে হবে। এটা পড়াবো মেইনলি কানেক্টরস এর মধ্যে। কানেক্টর যখন আসবে তখন এটা না হয় তব পড়াই দিব। আইসি দিয়ে পড়াইছি, তারপরে ইএনসি দিয়ে পড়াইছিলাম। আইসি দিয়ে বললাম যে কি হয় জানি হয়, এটা অ্যাডজেক্টিভ হয় আইসি দিলে, আর ইএনসি দিলে কি হয়, এটা নাউন হয়। এই তো মেইন জায়গাগুলো আর কি, এগুলো টপিক রিভিউ গুলো পড়ে দেখলে তাহলে অনেক ইজি হয়ে যাবে। তারপর নেস দিয়ে দেখানো হয়েছিল না, অ্যানি ডাবল এস, হ্যাঁ অ্যানি ডাবল এস নেস, নেস দিয়ে নাউন হয়। এই তো ঠিক আছে। শিপ সহজ এটা। তারপর যে কি বলে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর জিরান্ডিয়াল ফ্রেজ, এগুলো নাউনের মধ্যে কাজ করে। একজন প্রশ্ন করছে ভাই ইংলিশ গ্রামার শেখার একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাপ দেন। একটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা শব্দ তুমি যেদিন ভালো করে বুঝবা যেটা এটা কোন পার্সেল স্পিচ, সেদিন তোমার ঠিক আছে। পার্সেল স্পিচে বস হইতেই হবে। ইংলিশে ভালো করে কনফিডেন্টলি সামনে ভালো কিছু করতে হইলে অ্যাডমিশন টেস্ট গুলোকে বা কম্পিটিটিভ পরীক্ষাতে, জব এক্সামের কথা বলো, ভবিষ্যতে দেশের বাইরে যদি পড়তে যাও, অনেকে তো এইচএসসি পর হয়তো দেশের বাইরে পড়তে যাবা, অথবা গ্রাজুয়েশন দেশের বাইরে পড়তে যাবা, তখন কিন্তু এগুলো লাগবে। এই পার্সেল স্পিচ লাগবেই লাগবে। এটাতে যে বস হবা, পার্সেল স্পিচ ডিরেকশনের মধ্যে যে বস হবা, খুব কনফিডেন্টলি ধরতে পারবা, বিলিভ মি, ইংরেজি তার কোনো সমস্যা হবে না। সে অনেক কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে, সে যে কোনো দিকে ইংরেজি যে কোনো আইটেমের মধ্যে। এখন তো এসএসসি যে আইটেম, এইচএসসি তে কিছু নতুন কিছু আইটেম যুক্ত হবে, ওই সব আইটেমে তুমি খুব কনফিডেন্টলি করে ফেলতে পারবে, যদি খালি পার্সেল ডিটেকশন ঠিকঠাক পাবো। একটা ওয়ান এন্ড কন্ডিশন, একটাই কন্ডিশন, যে পার্সেল ডিটেকশন ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।